ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যাই, নিচে ছাদ একটাই। আছে অনেক আমন্ত্রণ, ফিকে চায়ের চুমুকে ভাগাভাগি করে বন রুটিটাই। সেখানে জীবন, জীবনের আছে প্রগাঢ় নিমন্ত্রণ। ওপরে আকাশ ছাদের কিনারা ধরে যায়, নিচে ছাদ একটা। সেখানে বাবার স্নেহ অবারিত, জড়িত মায়ের আদর, ভালোবাসা জড়াজড়ি করে বিছায় চাদর। চাঁদটা রয়েছে ছাদে, চাঁদের সঙ্গে মন। একটা ছাদের নিচেই আমরা করেছি দিন যাপন। মা বাবা ভাই বোন, মা বাবা ভাই বোন। তুই একা কেন রে? জামাই বাবাজি আসে নাই? আর নানু ভাই কোথায়? হ্যাঁ, ওদেরকে না নিয়ে এসেছিস? আমি সবকিছু ছেড়ে চলে এসেছি আব্বা। শুধু রাজনীতির জন্য, এই পলিটিক্সের জন্য জঘন্য কাজটা করবো। রাজু থেকে মহল্লার বড় ভাই হইছিস, কিন্তু কর্ম করে হইছিস। আব্বারই তো এখানে থাকতে কষ্ট হয়ে যাচ্ছে, তারপর তুই যদি এখানে এসে থাকিস তাহলে বাড়তি চাপ হবে না? ভাইয়া কি বলিস তুই? আমি থাকলে চাপ হবে? মুক্তা ভাই, আপনার শরীর ঠিক আছে? আমি কি বাসা পর্যন্ত এগিয়ে দিব আপনাকে? না, ঠিক আছে। তুমি ওকে বাসায় পৌঁছে দিয়ে তারপর বাসায় যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি একাই যেতে পারবো। আচ্ছা, মুক্ত ভাইকে আজকে একটু বেশি এলোমেলো লাগছিল না? আসলেই। আরে ওই দিন তো তোমাকে যখন খুঁজছিল, ওনাকে দেখে তো প্রায় পাগলই মনে হচ্ছিল। আচ্ছা, ওনার কি কেউ নেই, নাকি উনি কারোর সাথে যোগাযোগ করে না? ব্যাপারটা তুমি বুঝলে কিভাবে? ভেরি সিম্পল। একটা মানুষ একা থাকে, আর তার তো কোনো ইনকাম সোর্সও নেই, আবার সে দলের লোকজন নিয়ে ঘুরে বেড়ায়। তার খরচটা আসে কিভাবে? নিশ্চয়ই কোনো ব্যাকআপ আছে। গুড, ভেরি গুড পয়েন্ট। এতদিন পর একটা ভালো পয়েন্ট ধরেছো। মানে সহজ, মুক্ত ভাইয়ের সবকিছুই আছে। সে তার নিজের ইচ্ছেই সবকিছু থেকে দূরে থাকে। সে তার বাবার সাথে ঝগড়া করে চলে আসে, মার সাথে দেখা করতে মাঝে মধ্যে যায়, আবার চলেও আসে। ওই মাই মাঝে মধ্যে তাকে টাকা পাঠায়, সে টাকা দিয়ে রাজনীতি করে। কিন্তু যোগাযোগটা না রাখার কারণ কি? স্বাভাবিকভাবেই তার মতো মুক্তমনা একজন মানুষ তার বাবার আধিপত্য এবং শাসনের মধ্যে থাকতে চাইবে না, তাই চলে আসে। মুক্ত ভাইয়ের একমাত্র লক্ষ্য হচ্ছে মানুষের স্বাধীনতা। বাসার সাথে যোগাযোগ নেই, অথচ বাসা থেকে টাকা নেয়, দল চালায়, নিজেও চলে। ব্যাপারটা কেমন হলো না? আমারও একই প্রশ্ন ছিল, তবে মুক্ত ভাইয়ের একটা ব্যাখ্যা আছে ব্যাপারে। কি সেটা? সেটা হচ্ছে সে তার বাবার অসৎ উপার্জনকে ভালো কাজে লাগাতে চায়। ঠিক বুঝলাম না। না বোঝার মতো তো কিছু না। মুক্ত ভাইয়ের বাবার যে অসৎ উপার্জন আছে সেটাকে সে ভালো কাজে লাগাতে চায়, তার মানিজ্যত বাঁচানোর জন্য। এতে ব্যাপারটা এমন হয়ে গেল না যে কালো টাকা সাদা করার জন্য মানুষ সিনেমা বানাচ্ছে বা অন্যের উপকার করছে। অপরাধ কিন্তু অপরাধ বলেই গণ্য হয়, এটাও তাই। আমি জানি,
যা ইচ্ছা করুক, এসব নিয়ে এখন আর মাথা ঘামাই না। আচ্ছা চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি। মুক্ত ভাই বলেছে তোমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিতে। উনি না বললে তুমি আমাকে এগিয়ে দিতে না? দিতাম, ওনার কথা আমি কবে শুনেছি। জরিনা, এই জরিনা, মুনমুন, খুলি কই মা? আস্তে কোথায় মুনমুন কোথায়? আস্তে। ওকে অনেক কষ্টে হোমওয়ার্ক করতে বসেছে, এখন যদি শুনে তুমি আসছো সে আর হোমওয়ার্ক শেষ করবে না একদম। তো মন খুব ভালো মনে হচ্ছে। জি, আপনার মুড এত ভালো কেন? আপনাকে একটা গুড নিউজ আছে, সেই জন্য মন ভালো। আর প্রমোশন? না না, প্রমোশনের থেকেও বড় জিনিসটা। প্রমোশন হচ্ছে আর বেশি কি হতে পারে? আরে এই আমাদের ভুটানি আছে না, ও তো কানাডা থেকে চলে আসছে। ও এই, তুমি কিভাবে জানলা? আরে আমি গিয়েছি বাসায় হ্যাঁ। মার সাথে দেখা করতে, হ্যাঁ, যে দেখি ভুটানি। আমার তো দেখেছি কি ভালো লাগলো, কতদিন পর ওকে দেখতে পেলাম, খুব শান্তি লাগছে। স্বাভাবিক, আর অনেকদিন পর। তোমাকে আর বোনকে কিন্তু যেতে বলেছে। হ্যাঁ, যাবো না মানে? আমি তো কখনো ওকে দেখিনি, সবসময় ছবি দেখেছি। তাহলে চলো কালকেই যাই। বুনবুনের ক্লাস শেষ হয়ে গেলে তুমি আর্লি চলে আসো, ওকে নিয়ে একবার চলে যাবো। না তুমি যাও গুনগুনকে নিয়ে, আমি তো কালকে নাই, আমি আউট, কারণ আমার কালকে অফিসে কাজের প্রেশার, মিটিং আছে, অনেক ভেজাল। তুমি আর গুনগুন যে ঘুরে আসো, যাও। না, ভালো লাগবে। প্রথমবার যাবো ওর সাথে দেখা করতে, তুমি যাবা না, এটা কেমন কথা? তোমার ছাড়া যাবো না। ও মা, কেন তুমি আমাকে ছাড়া মনে হয় ওই বাড়িতে কখনো যাও নাই? তুমি কি লজ্জা পাচ্ছ নাকি? না, লজ্জাও পায় দেখি, লজ্জা না, লজ্জা না। না মানে কখনো দেখা হয়নি ওর বড় ফুপুর সাথে, ফার্স্ট দেখা। এইভাবে আমরা কেমন যাই? 2-4 দিন পরে তাহলে যাই, শুক্রবারে যাই, পরশু দিন তো 2 দিন পর। তুমি কালকে যাও বোন, তুমি কালকে যাও। না, আর ওকে হোমওয়ার্ক করতে, ওকে ডিস্টার্ব করো না, ওকেই তো ডিস্টার্ব করে মনে হয়। না না প্লিজ প্লিজ। পাল্লা বাচ্চা মানুষে এত প্রেশার দিন না তো। আমি না কল্পনাও করতে পারছি না ভুটানি এইভাবে হুট করে চলে আসবে। মানে ওর যে সমস্যা আমাদের অন্তত একটা বারের জন্য শেয়ার করতে পারতো, এভাবে কাউকে কিছু না বলে চলে আসা, এটা কেমন হলো ব্যাপারটা? একদমই ঠিক হয়নি। তুমি কি ওর সাথে একটু কথা বলবে? না আচ্ছা, এখনই ওর সাথে কোনো কথা বলাটা ঠিক হবে না। মেয়েটা মাত্র এলো, ওকে এখানে একটু স্থির হতে দিতে হবে, তারপরে সময় নিয়ে কথা বলা যাবে। না, সময় নিলে যদি বিপদ আরো বেড়ে যায়। তুমি ওর শ্বশুরের সাথে একবার কথা বলে দেখবে, মানুষটা তো বেশ ভালো, আমার মেয়েটাকে একদম নিজের মেয়ের মতো দেখেছেন। তুমি একটু কথা বলো না ওনার সাথে। সে তো ঠিকই আছে, কিন্তু ওর শ্বশুরের সাথে আমি কি কথা বলবো? আমরা নিজেরাই তো কিছু জানি না। আর ওর শ্বশুর কোনো বিষয় জানে কি না সেটা তো আমি বলতে পারবো না, কারণ উনি তো আমার সঙ্গে কোনো কথা এর মধ্যে বলেননি। আর দ্বিতীয় কথা হচ্ছে, স্বামী স্ত্রীর ভেতরে যা ঘটে সেটা তো বাইরে থেকে বোঝা মুশকিল। আমাদের ভুটানির তো বয়স হয়েছে, বুদ্ধি বিবেচনা আছে, নিশ্চয়ই সে বুঝে শুনে এসেছে। এখন ওর মুখ থেকে না শোনা পর্যন্ত তো আসলে কাউকেই কোনো কিছু বলা যাচ্ছে না। তাহলে তো আমাদের কারো ওর কাছ থেকে জেনে নেওয়া উচিত কি ঘটেছে, তাই না? এত তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই আয়শা। আমি চাই না যে বাসার কেউ আমরা উপযাচক হয়ে ওকে এই বিষয়গুলো জিজ্ঞেস করি। ও নিজেই যখন ফিল করবে যে বলা দরকার তখন নিশ্চয়ই বলবে। আরেকটা বিষয় হচ্ছে যে ওর মধ্যে এই ধারণা যেন কিছুতেই না হয় যে এ বাড়িতে ও ফিরে আসাতে আমরা
রাগ করেছি বা ও যেন নিজেকে অবাঞ্ছিত না ভাবে, তাহলে কিন্তু খুব সর্বনাশ হয়ে যাবে। নিজেকে একা ভাবতে শুরু করাটা খুবই বাজে বিষয়। ঠিক আছে, এটা মাথায় রাখতেই হবে সবাইকে। কী করার, কী বলবো আমি, কিছুই বলার নাই। আচ্ছা, সোহেল, সোহেল দাঁড়া। আই সোহেল, আরে সোহেল দাঁড়া। কি রে ভাই, তুই কোথায় থাকছিলি এতদিন? হ্যাঁ, তোর আমি খুঁজতেছি, মা খুঁজতেছে, তুই কই ছিলি এতদিন? কে খুঁজতেছিস কে? তোরে খুঁজতে কে কইছে? হ্যাঁ, তুই খুঁজতেছিস কেন আমারে? তুই অন্য কথা যা, আমার লগে দেখা করিস না, তোর লগে আমার কোনো কথা নাই। আচ্ছা বন্ধু, রাগ ধর করছিস, রাগ করে দূরে কেন চলে যেতে হবে? তুই কাছাকাছি থেকে রাগ দেখা, সবকিছু ভুলে যা, বাদ দে, ক্ষুধা লাগছে, চল খাওয়া দাওয়া করি একসাথে। না, আমি তোর কাছ থেকে কোনো কিছু খাম না, তোর কাছ থেকে কোনো কিছু নিমু না। আশ্চর্য, আমি তোর সাথে কথা কইতাছি কেন? তোর সাথে তো কথা কওয়া ঠিক না আমার। যে পোলা আর একটা মায়ের জন্য নিজের বন্ধুরে অপমান করে, অ্যাভয়েড করে, তার সাথে তো কথা কওয়া ঠিকই না। তুই যা, আমি যাইতাছি গা। দোস্ত এমন করতেছিস কেন? তুই ছাড়া আমার এলাকায় কোনো বন্ধু আছে? আমি কারোর সাথে ঘুরি ফিরি? এরকম রাগ লাগলে হবে? বন্ধুদের মধ্যে তো এটা হয়। চল না বন্ধু, বাদ দি, চল খাওয়া দাওয়া করি। এত করে মনে হয়েছে আমার সাথে ওই আচরণ করার সময় মনে ছিল না তোর? আর ওই আচরণটা তো ইচ্ছা করে করি নাই। জাপানের ভাইয়ের সাথে তোর ঘটনাটা ঘটার পরে আমি ভাবছি জাপানে কি আমাদের ভুল বুঝবে, কি না কি হবে। মাথা গরম হয়ে গেলে তো তোর মাথা ঠিক থাকে না, আমি তোর থামাইতে পারি না। তখন তা আমি তোর সাথে রাগ দেখাতে পারি না। চল বাদ দে, সবকিছু ভুলে গিয়ে খাওয়া দাওয়া করে চল, ক্ষুধা লাগছে, একসাথে আবার আগের মতো করে ফিলে খাই। চল আচ্ছা চল। এই যে তোর আমার দোস্ত দোস্ত লাগতেছে। এ দোস্ত দোস্ত লাগতেছে, এতদিন কোনো খোঁজ খবর নিছিস আমার? তোর খোঁজ খবর নি নাই আমি? ঘরের আন্ডাটা নিছিস? ঘরের আন্ডাটাই তো মানে বাইচে খাওয়া। আচ্ছা বুবু, তুই আমাদের জন্য কিছু নিয়ে আসলি না কেন? মানে মানুষ বাইরে থেকে আসলে কত কিছু নিয়ে আসে, তাই না? আর তুই কি রে খোকন, এসব কি? মেয়েটার এমনিতে মানসিক অবস্থা ভালো না, কি বলিস এসব? আরে আমার পাগলটা, শোন, তোকে আমি এখান থেকে অনেক কিছু কিনে দিব। হ্যাঁ, আমি না আসলে বাড়ির সবার জন্যই বেশ অনেক কিছুই কিনেছিলাম। দিন দিন সিচুয়েশন এত খারাপ হয়ে যায়, নিজের পরার কাপড় ছাড়া আর কিছুই আনতে পারিনি রে। মানসিক অবস্থাটাও খুব খারাপ ছিল। তুই বলতে চাচ্ছিস তুই কিনে রেখেছিস আর তুই নিয়ে আসতে পারিসনি? যা বাবা, আমাকে বললেই হতো, আমি চলে যেতাম, ওই সব কিছু নিয়ে তোকে সহ চলে আসতাম। ওরে বাবা, আমার ভাইটা যে এত পাওয়ারফুল এটা তো আমি আগে জানতাম না। জেনে গেলি তখন? ওরে ক্ষমতার কথা যদি জানেন কানাডার সরকার, সে তো বিপদে পড়ে যেত।
অ্যাটলিস্ট ওই নরপিশাচের হাত থেকে মুক্তি তো পেয়েছি। আমি ওই নরক থেকে যে বের হতে পেরেছি এটাই না আমার জন্য অনেক রে। প্রভু, তোর উপর দিয়ে অনেক ঝড় গেছে না রে? কখন এসব প্রশ্ন করার সময় এখন? তুই যা তো এখান থেকে যা। মা, তুমি কেন ওকে বকা দিচ্ছ? আমার ভাই তো জানতেই পারে সব কিছু, ও জানলে তো কোনো অসুবিধা নাই। মা, আসলে শুরুর দিকে না সব কিছু অনেক ভালো ছিল, কোনো অসুবিধাই ছিল না। প্রবলেমগুলো ফেস করি আমি কনসিভ করার পর। ও এত বেশি ব্যস্ত হয়ে যায়, এত কাজের প্রেশার থাকে যে আমাকে সময় দিতে পারতো না। পরে আমি বুঝতে পারি যে শুধু কাজের প্রেশার না, ও মনে হয় অন্য কারোর সাথে বা অন্য কিছুর মধ্যে ইনভলভ হয়ে গেছে। আমার জানতে ইচ্ছা করতো, কিন্তু আমি সে প্রশ্ন করার সাহসটা কখনো পাই নাই মা। নতুন দেশ, নতুন জায়গা, নতুন মানুষ, সব কিছু এত নতুন, কিছু চিনতাম না, কিছু জানতাম না। তার উপর সিটিজেনশিপ নিয়ে এত প্রবলেম চলছিল, আমার শারীরিক অবস্থাও দিন দিন খারাপ হচ্ছিল। একের পর এক অশান্তি বাড়ে, আমার উপর মেন্টাল টর্চার বাড়তে থাকে। আমি আর পারলাম না মা, আমি পারি নাই। না বাবু, তোর ওই হারামের বাচ্চাটাকে না শাস্তি দেওয়া উচিত ছিল একটা। কখন গালি দিচ্ছিস কেন? তোর চেয়ে বয়সে বড় না? গালি দিব না কেন মা? ও আমার বুবুর সাথে কি করেছে? ওর জীবনটা নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলেছে। ওকে গালি দিব না, অসম্ভব। 365 দিনে 1 বছর আর 12 বছর এক যোগ। ওকে তো কখনো কখনো পাবোই আমি, আর তখন ওকে ছাড়বো না, ওর বিচার করে ছাড়বো আমি একটা। শোন, ঝগড়া করলে কখনো প্রবলেম সলভ হয় না। ঝগড়া করলে যেটা হয় যে মানসিক অশান্তিটাই বাড়ে, কিন্তু তুই কোনো সমাধান পাবি না। আমার মনে হয়েছিল যে হয়তো বা আস্তে আস্তে সব কিছু ঠিক হয়েই যাবে, কিন্তু যখন আর কোনো কিছু ঠিক হচ্ছিল না, দিন দিন অশান্তি বাড়ছিল, পরে আমার মনে হয়েছে যে আমার সব কিছু ছেড়ে চলে আসা উচিত। অন্তত দূরত্ব থাকলে ঝগড়াটা তো হবে না। আমার মেয়ের দিকে তাকিয়েও আমি আসলে এই ডিসিশনটাই নেই। আমার খালি একটাই দুশ্চিন্তা মায়েশাকে নিয়ে। আমি জানি না ও কেমন আছে, আল্লাহ যেন ওকে ভালো রাখে। ভালো লাগবে না, দেখি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বুবু, চল না আমরা কোনো একটা জায়গা থেকে ঘুরে আসি। এই যে আরেকটা উদ্ভব বুদ্ধি। এই অবস্থায় আমরা বাইরে যাব, এই খরচ করার অবকাশ আছে? কি বলিস কি তুই? মা, কি আইডিয়াটা কিন্তু ভালো। শোন না, আমার কাছে কিছু টাকা আছে, চল আমরা বাড়ির সবাই মিলে কোথাও ঘুরে আসি। আর বাবার শরীরটাও তো অনেক খারাপ, আমার মনে হয় আমরা যদি একসাথে সবাই মিলে কোথাও ঘুরতে যাই তাহলে সবাই অনেক ভালো থাকবো, বাবার শরীরটাও একটু ভালো হয়ে যাবে। ইয়েস, এই তো আমার বোনের মতো কথা বলছো। যাচ্ছি আমরা। খুব ভালো। চা খাবি? Wise man says only fool rush in, but I can't falling in love with you. কিরে,
চেহারাটা এরকম বাংলার পাঁচের মতো কেন বানিয়ে রেখেছিস? কি হয়েছে? ইমতিয়াজ সাহেব কি কোনো যত্ন নিচ্ছে না, নাকি দিয়েছে কোনো উত্তম মাধ্যম? কোনটা? কি ফালতু কথাবার্তা, কি ধরনের কথা এগুলা? এগুলো কিন্তু একদম ভালো লাগে না আমার শুনতে, যথেষ্ট ফালতু কথা। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এখানে কি করো? এখানে তো তোমার কোনো কাজ নেই, তুমি একবার চলে যাইতে পারো না? এই 2 দিন পর পর তোমার এখানে আসা লাগে কেন? একবার যাও তো তুমি। লুক হুজ টকিং। গণেশ তো পুরো উল্টে গেল। যে মানুষ সারাক্ষণ শুধু আমাকে বলে যে তুমি দেশে থাকছো না কেন, দেশে থাকছো না কেন, সেই এখন আমাকে বলছে যে আমি এই দেশে আছি কেন। কি হয়েছে বলতো? নাকি আমি তোর সংসারে আগুন লাগিয়ে দিলাম? আগুন লাগালে তো ভালোই হইতো, পুরো ছারখার হয়ে যাইতাম। এখন যেই জিনিস সেটা তো সহ্য করা যায় না। ভাই তুমি কত সুখী, তাই না? তোমার কোনো কিছু চিন্তা করতে হয় না, যা ইচ্ছা তাই করতে পারো। আর আমাকে দেখো, সবসময় আরেকজনের মুখাপেক্ষী। আমার নিজের বলে কিছুই নাই, সবকিছু তো আমার আরেকজনের উপর ডিপেন্ড করতে হয়। শোন, আমরা মানুষ, আমাদের জীবনে বেশ কিছু বিষয়ে অপূর্ণতা থাকবেই। আর সে কারণে পুরো জিনিসটাকে গুছিয়ে চলাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তুই তো একজন বুদ্ধিমতী মানুষ, সব ঠিক হয়ে যাবে। আমার না কিছুই ভালো লাগে না। আমার খালি মনে হয় আমি যে কোন পাপে বা কোন ভুলে এই ফ্যামিলির একটা পার্ট হতে গেলাম। এটা তোমার দোষ, এটা সম্পূর্ণভাবে তোমার দোষ। তুমি যদি আমাকে অ্যাভয়েড না করতে, আমার লাইফ আজকে এই অবস্থা হতো না। আমি এত ট্রাই করলাম, কিন্তু দিন শেষে সবাই আমার দোষই দেয়। মানে ওদের একটা ব্যাপার যে আমার জন্য ওরা আলাদা হয়েছে, এমনকি ইমতিয়াজেরও মাঝে মাঝে এটা মনে হয়। তুই থাকতে পারিসনি সেটা তো কেবলমাত্র তোর দোষ হবে, সেটা তো ঠিক না। এটা হতেই পারে না। একটা মানুষের ভিতরে দোষ গুণ দুটোই থাকে। আমার মনে হয় যে ইমতিয়াজ সাহেবেরই তোর প্রতি একটু কনসেন্ট্রেশন বাড়ানো উচিত। আমি তোদের জন্য অনেক বড় হয়ে গেছি, তাই না রে? আমার বাড়িতে আসার কারণে আলাদাভাবে আয়োজন হচ্ছে। তুমি যে রাতে পড়াতে আসো, তারপর যে একা একা বাসায় যাও, একটা সেফটি ইস্যু আমার চিন্তা হয়, মানে আমার জাস্ট চিন্তা হয়। সো আমি যদি তোমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিতাম, তুমি কি খুব রাগ করবে? রাজু, রাজু প্লিজ!